কষ্টজনক কথা। এটা কোনো বাবা এটারই উত্তর দিতে পারবে না। 7 মাস 9 মাস একটা বাচ্চার বয়স, এদের অবস্থানটা কোথায় যাইবে, কি হইবে, এভাবে খুবই খারাপ লাগে যে একটা অল্প বয়সী মেয়ে, তার স্বামী বিদায় হয়ে গেল, বাচ্চাটা নিয়ে কোথায় যাইবে, কি করবে। আমি এখন ওসমান হাদি ভাইয়ের একদম পাশের বাড়ি, যা ওনার প্রতিবেশী চাচা, ওনার সাথে কথা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালোই রাখছে ইনশাল্লাহ। আপনার বাড়িটা যে দেখছি, এটা তো একদম ওসমান হাদি ভাইয়ের পাশে, একদম ঘেঁষা। নিশ্চয় আপনি ওনাকে কাছ থেকে দেখেছেন। হ্যাঁ, একই প্লটের একই জমি, ওনার সাথ ওনাদের, আমাদের সাথ 14 শতাংশ জমি, আমার অর্ধেক। ওনার 9 মাস বয়সের একটা বাচ্চা, 9 মাসে এতিম হলো, বউটা অল্প বয়সে বিধবা হলো। কি বলবেন আসলে? এটা খুব কষ্টজনক কথা। এটা কোনো বাবা এটারই উত্তর দিতে পারবে না। 7 মাস 9 মাস একটা বাচ্চার বয়স, এদের অবস্থানটা কোথায় যাইবে, কি হইবে, কিভাবে এই সংসারটা চলবে, এই বিধবা বউ কিভাবে, স্বামী হারানো বেদনাটা কিভাবে পাশার কবে, আমি জানি না। আমার ব্যক্তিগত জীবনে আমি এভাবে খুবই খারাপ লাগে যে একটা অল্প বয়সী মেয়ে, তার স্বামী বিদায় হয়ে গেল, বাচ্চাটা নিয়ে কোথায় যাবে, কি করবে, কিভাবে। এই ছেলের বাবা বলে যখন ডাকবে, তার কি উত্তর দেবে জানি না। আমার ভাষা নাই। আমি এটা সরকার মহোদয়কে বলবো যে তাদেরকে দেখার মতো সুযোগ করিয়ে দেওয়া হোক, না এলে তার বাপ ওই বাচ্চাটার বাবার স্মৃতি কিভাবে দেখবে বা বলবে, এটা বলার মতো আমার কাছে খুবই খারাপ লাগে যে আমাদের ছেড়ে ছোট ভাই চলে গেল। এটা আমাদের খুব আফসোস, কষ্টর ব্যথা, যে কষ্ট আমরা বললে শেষ করতে পারবো না। খুবই কষ্ট লাগে যে একটা ছোট ভাই বড় ভাইয়ের কাছে দিয়ে বিদায় নিয়ে যায়। তাই এই পরিণতি আমরা জানি না। সরকার মহোদয় যদি আমাদের দিকে সুদৃষ্টিতে তাকায় এবং সুনজরে তাকাইলে আমাদেরও অনেক কিছু আমরা করতে আগাইতে পারবো। আর যদি উনি না তাকায়, তাহলে আমাদের আর বিছানে যাইতে হইবে। না এভাবে কত হাদি এই জীবন দেবে, আর কত হাদি জীবন থেকে বাচ্চা থেকে বিদায় হবে। এটা সরকারের মহোদয়ের বিষয়, উনি সুনজরে দেখবেন, এর বিচার কার্যকর করিয়া সঠিকভাবে বিচার করবেন। এটা আমরা সবাই চাই, আমাদের নলছিটিবাসী সবাই চায় যে এই বিচারটা হোক, দ্রুতভাবেই হোক, দ্রুতভাবে করতে যেন সরকার কি করে, আমরা এটা চাইতে। এখন হাত দিয়ে একটু দেখুন তো, আসলে যখন বাড়িতে আসতো কোথায় উনি বসতো? ওই যে ওনাদের ওই পিছনে ওইখানে ওই যেন ওই ইয়াটা আছে না, নোংরা আঙ্কেল, এককাল নোংরা। এই কি কব যে আমাদের উপর খুব টর্চারিং চলতেছে। ওইখানে ওই একটা আছে, ওই যেন ওই দেওয়া আছে, ওই যে ওই সিঁড়িটা, আচ্ছা, ওই যে ওনার ওই পাশে ওইটাই ও প্রায় সময় বসতো। এবার ওই বিভিন্ন লোক নিয়ে বলতো, এবার ওই সামনের রুমে বন্ধু বান্ধব নিয়ে কথা বলতো, ওই সামনের বেডরুমে এই, এবং এগুলা করতো। এখন যে যখন এদিকে তাকান কেমন লাগে আসলে? মনটা খারাপ হয়ে না, এটা মানিয়ে নেওয়ার মতো ভাষা নাই আমাদের। যে ও চলে যাওয়া মানে আমাদের মানে একটা এই পঙ্গু করে রেখে যাওয়া, এই অবস্থা আমরা আছি। আমরা এটা মানতেই পারতেছি না, কোনো কাদাই মানতে পারতেছি না। যে আপনার জন্য তো একদম কষ্ট, আপনার তো পাশেই, একদম পাশাপাশি, এককাল পাশাপাশি, মানে ওইখান মাঝখানে দিলেই পাওয়া যায়। হ্যাঁ, বেড়া খালি, তাও একটা টিনের বেড়া। শেষ কবে দেখা হয়েছিল এই বাড়িতে? শেষ কবে? 1 মাস আগে ও যখন আসছে, তখন এইভাবে দেখা হয়েছে। তা আমি বলছিলাম যে ভাইয়া তোমার সাথে আমার কিছু কথা আছে। ভাইয়া শুনবো আনে, এই কথা বললে আমি একটু ব্যস্ত আছি, পরে শুনবো আনে। এই শুনলাম পরে এই গেছে কোথায় জানো, মাঝখানে শুনলাম নাকি বাড়িতেও গেছিল, বাড়িতে কবরস্থানের কাছে বলে গেছে। এখানে যাই বলছে যে এইখানেই আমার দাফন দেয় আব্বার কাছে, এই কথা বলছে। তাই এটা আমি আগে শুনি নাই,
পরে এখন শুনি মানুষের কাছে এই কথা নাকি বলে গেছে। এরপর তো হঠাৎ করে চলে গেছে, আর তার সাথে আর কোনো কথা বলার সুযোগ হয় নাই যে এটা বলবো যে ভাইয়া তোমার শুনতে আছে, হুমকি দিতে আছে বা দিতে আছে, তাহলে তুমি সেইভাবে একটু সাবধানে থাইকো। কিন্তু হ্যাঁ, বলার আর সুযোগ আল্লাহ পাক দেয় নাই, আর করারও বলতেও পারি নাই। ওনার দাফন তো হলো ঢাকাতে, জানাজা ঢাকাতে হলো, আপনাদেরকে একবারও মন চাইছিল যে এখানে আসলে একটু 100% চাইছিল, 100%, 1% না 100% চাইছিল। আমরা আপত্তি জানাইছিলাম সরকার মহোদয়ের কাছে যে আমাদের চায়না মাঠে একবারের জন্য হেলিকপ্টারে হোক বা ইসে হোক আইনে আমাদের একটু এখানে একটা জানাজার ব্যবস্থা করিয়া দেয়, তাহলে আমরা শেষবারের মতো বাইরে আমরা একটু দেখতে পারবো। এটা আমাদের একান্ত আমাদের এই দাবি এবং ছিল সরকারের কাছে করছিলাম যে সবাই আমরা চাচ্ছিলাম যে শেষবারের মতো বাইরে যেন একটু দেখতে পারি। আমরা তো আর ঢাকা শহরে সবাই যাইয়া দেখার মতো সুযোগ করতে পারবো না, আর হইবও না, আমার দ্বারা হবে না। কিন্তু এইটাই আমরা চাচ্ছিলাম যে বাইকে শেষবারের মতো একবার চায়না মাঠে হইলে, এখানে আপনার মনে হয় এই চায়না মাঠটায় ওখানে দিতে পারতো না মানুষের স্থান দিতে পারতো না। তারপরও মানুষের সবেরই আশা, এটা সবারই, এই নলছিটিবাসী সবারই আশা যে ওনাকে শেষবারের মতো এই হাদি ভাইকে একটু দেখবে ওই চায়না মাঠে, এরকম একটা সবাই বলছিল। এবং ও মাঠটাও পরিষ্কার করছিল, টিহন মহোদয় ওটারে এই সব কিছু গুছাইয়াও ফেলাইছিল যাতে এখানে আসবে, এরকম একটা কথা উনি টিহন মহোদয় শুনছে, শোনার পরে লোক দিয়া নির্দেশ দিয়া ও কাজটা করছেও যে এখানে আসবে। কিন্তু এখন শুনি নাকি এখানে দিবে না। না দিলে ভাইয়ের বাবা এই জমি কখন নেই বলতে পারেন? এটা অনেক আগে নেছে, আমারও আগে কেনা হয়েছে তার। আচ্ছা, ওনার পরিবার নিয়ে বলুন, ওনার বাপ চাচাদেরকে নিয়ে বলুন একটু, বাবা কেমন ছিলেন, চাচা কেমন ছিলেন? ওনার বাবা খুব ভালো মানুষ ছিল, এখানে এই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিল ইসলামিয়া মাদ্রাসার, এবং আমাদের এই মসজিদের খাসমহল মসজিদের খতিব ছিলেন। এই অনেক দিন ধরে এখানে নামাজ পড়াইতেন উনি, অনেক বছর। অনেক সময় আপনার এই টিনের ঘর ছিল, টিন শেড ঘর, এই অবস্থায় নামাজ পড়াইছে। এখন তো বিশাল দালান হয়েছে, হয়েছে এই তাই উনি এক জায়গায় যদি এত বছর নামাজ পড়ায়, তাই ভালো মানুষ না হলে সে মসজিদে টেকাটা খুব কঠিন। তাই এই হিসাবে সে ভালো মানুষ ছিল এবং জেহাদি লোক ছিল। কায়েস সাহেব হুজুরের খুব অনুসারী ছিল, তার অনুসারী সবসময় ছিল। এবং ওই রোজার সময়ও অনেক করতো, ওই আপনার অনেক দোকান খোলা থাকলে নিষেধ করতো যে আপনারা এই রোজার মাসে দোকানগুলো খুলতে পারবেন না, যারা হিন্দু আছে তারা খাবে, আপনারা খাবেন না। হ্যাঁ, এভাবে সে অনেক কথা বলতো এবং জেহাদি লোক ছিল, জেহাদ করতো এবং সত্যের পক্ষে ছিল সব সময়, আপোষ করতো না কোনো কাজে। এই সেইভাবে তার ছেলেও ওইভাবে একটা আসছে এবং সে ওই জেহাদ নিয়েই চলা শুরু করছে। এবং তার এই জীবনগুলা, এই চলার পথগুলা খুব সুন্দর ছিল এবং সবের সাথে মিলমিশ দিয়া ছেলেবান ওর চেয়ে যারা ছোট, ওই হাদি মেয়ের ভাইয়ের যে ছোট যে ভাইগুলা, তাদের নিয়েও খেলাধুলা করতো, করতো। ঢাকা থেকে আসলে খুব তার লাগে এই মিলমিশ করতো, তাদের বলতো, উপদেশ দিত যে আপনারা তোমরা এইভাবে কাজ করো, সামনে অগ্রসর হইতে হইলে অনেক কিছু কাজ করার বিষয় আছে। এইভাবে বিভিন্ন উপদেশ সে দিত এবং সেইভাবেই তাদের নিয়ে চলাফেরা করতো। এই খুব আমোদি ছিল, মানুষের সাথে মিল, এই সবার সাথে কথা বলতো হাসি দিয়া। এটা তার একটা ভালো একটা দিক ছিল আমি মনে করি, এবং তার চলাফেরা ভালোই ছিল। এটার ভিতরে আমি দেখি না খারাপ কোনো সে কার সাথে কথা বলছে এরকম না। আচ্ছা, যখন শুনেন যে ওনাকে গুলি করা হয়েছে, তখন কিরকম? আপনাদের পাশে বাড়ির একদম আপনার ভাইয়ের ছেলের মতো, ঠিক না? একদম পাশেই তো। কেমন আসলে?
আমরা বুঝি মাটির তলে ঢুকে গেছি, আমরা দুনিয়ায় আছি কিনা এরম এরম মনে হইতে আছে না। যখন শুনছি যে ওসমান গুলিবিদ্ধ হয়েছে তখন আমরা আছি না নাই এইটাই আমরা কইতে পারি না। আমরা বুঝি যে আমরা দুনিয়া থেকে মনে হয় ঢুকে গেছি মাটির তলে। যে এটা কি, এটা মালিক, এটা কেমন কি, এটা আর আমরা জানি না, এটা আপনিই জানেন। এভাবে আমাদের মনে এসে গেছে যে এই কি, এত ভালো মানুষ, এই 1 মাস আগে গেল লোকটা চইলা, এই মানুষটা এভাবে কিভাবে গুলি দেয়, মানে বিশ্বাসের আনতে পারতেছি, এখনো আনতে পারতেছি না যে ও মারা গেছে, এই ওসমান মারা গেছে, এই আমরা এখন বিশ্বাসের মধ্যে আনতে পারতেছি না। খুবই খারাপ লাগে, যা কল্পনার বাইরে। এটা বইলা করিয়া শেষ করা যাবে না। এতই খারাপ লাগে যে এতই আমরা কি হারাইলাম, আমাদের কি হারাই গেল, আমাদের নলসিটিবাসীর কি হারাই গেল। আমরা সবসময় এটা নিয়ে খালি করতে আছি, সবের মুখে একটা কথা যে আমরা নলসিটিবাসী কি হারাইলাম, কি রত্ন আমরা হারাই ফেলাইলাম, এটা আমরা নিজেরাই করিয়ে পারতেছি না। এটা আমরা কোনোভাবেই মাইনে নিতে যাইয়ে পারবো না। এই আর কি, আমাদের মনের মধ্যে খুব কষ্ট লাগতেছে, যে কষ্টটা বুঝাইয়া মানুষকে করতে পার না। আমার বাইরে আমরা দেখবো, একটু আমাদের দেখতে দেয় না, আমাদের ভাগ্যে চললো না। এই বাইরে একটু শেষবারের মতো দেখবো, কিন্তু সেও দেখতে দিল না। গভর্নমেন্ট মহোদয় যদি আমাদেরকে দেখার সুযোগ করিয়ে দেয়, তাইলে আমরা একটু শেষবারের মতো দেখতে চাই। উনি যেন আমাদের এই সুযোগটু দেখায়, করিয়ে দেয়, আমরা যেন এই চায়না মাঠে ওনারে দেখতে পারি, আমাদেরকে এটা সুযোগ করিয়া দেও। আসলে মনের অবস্থা আপনার খুবই খারাপ, কি বলবো। আসলে ওনার তো অনেক স্মৃতি, জি, আমরা একটু দেখে দেখে যাবো কোথায় উনি বসতো, কোথায় হাঁটতো, আপনি একটু দেখে যদি দেখতে দর্শকদেরকে। এই রাস্তা ধরে তো হাঁটতো উনি। হ্যাঁ, রাস্তা থেকে হাঁটতাম। দেখুন, কাকার যে সাক্ষাৎকার নিচ্ছিলাম, উনি নিজেও আবেগে আসলে উনি কান্না করছিলেন। আসলে দুঃখজনক খুবই। তো এটা হচ্ছে একদম হাদি ভাইয়ের বাড়ি থেকে 1 হাত দূরত্বে কাকার বাড়ি। আচ্ছা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, সেই রাস্তা ধরে যাবো যেখানে ধরে উনি হাঁটতেন। আসেন। এই রাস্তায় দিয়ে হাঁটতো, এর ভিতরে যেত, হ্যাঁ, এখান সব দিয়ে দিক দিয়ে, হ্যাঁ, সোজাও হাঁটতে যেত, যান। এই দিক দিয়ে বের হতো। না ভাই, আমি হচ্ছে কেউ সাক্ষাৎকার দিচ্ছে কিনা এটা দেখতে চাইছিলাম। কাকা, কাকা দাঁড়ান। তাহলে এই রাস্তা ধরে হাঁটতো। হ্যাঁ, আমাদের তো সেভাবে রাস্তা। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।